আপনারা আপওয়ার্কে অ্যাকাউন্ট করার বিষয়টা হচ্ছে, অ্যাকাউন্ট করতে হলে আপওয়ার্ক অ্যাকাউন্ট করতে হলে কয়েকটা জিনিস আমরা আগে একটু বলি যে এইভাবে যদি সম্ভব হয় মেনটেন করে তারপর অ্যাকাউন্টটা করেন। সাধারণত আপওয়ার্কে প্ল্যাটফর্মে কাজ করার জন্য যে জিনিসগুলো আপনাদের দরকার হবে, যে আপওয়ার্কে কাজ করতে হলে আমাদের অবশ্যই এই জিনিসগুলো আমাদের কাছে রেখে তারপর আমাদের কাজ শুরু করা উচিত। ফার্স্ট হচ্ছে আপনাকে 100% একটা আপওয়ার্কের প্রোফাইল রাখতে হবে। আপনার পার্সোনাল যে প্রোফাইলটা থাকবে, প্রোফাইলটা অবশ্যই 100% কমপ্লিট হতে হবে। আগে এটা হতো যে আমরা নতুন অ্যাকাউন্ট করলাম, একটা পেজ থেকে একটা অ্যাকাউন্ট করে আমার নামে করছি, আমার ফ্রেন্ড নামে করেছি, আমার বাবার নামে করেছি, আমার মার নামে করেছি, 4-5টা অ্যাকাউন্ট করে ওইটা থেকে বিট করছি, কাজ পাচ্ছি। অ্যাকাউন্ট 100% হলো কি হলো না এটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা ছিল না। কিন্তু বর্তমানে এইটা নিয়ে অনেক সমস্যা হচ্ছে, অনেক অ্যাকাউন্ট ব্যান হয়েছে। ইভেন নতুন যে অ্যাকাউন্টগুলো আছে, অনেকে নতুন যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, নতুন অ্যাকাউন্টগুলো এমন আছে সেটা দেখা যাচ্ছে 100% অ্যাকাউন্ট না, ইভেন 100% যখন করতে যাচ্ছেন আপনাকে অ্যাকাউন্ট কমপ্লিট হলে একটা রিভিউ তো দিতে হয়। আপওয়ার্ক টিমের কাছে রিভিউ যায়, ওরা রিভিউর জন্য আপনার ওটা রাখে, দেখে টোটাল প্রোফাইলটা আপনি কী করলেন, দেখে দেখার পরে যদি ওদের মনে হয় যে অ্যাকাউন্টটাকে এখন আমি অ্যাপ্রুভ করবো, দেন সে অ্যাপ্রুভ করে। তা না হলে আবার আপনাকে রিসাবমিট করতে হয়, একটা লাল একটা বক্সের মতো চলে আসে আপনার অ্যাকাউন্টের উপরে, তাই না? এটা দেখেছেন হয়তো আপনার। সো এখন যদি এমন হয় যে আপনি একটা পিসি থেকে দুই নামে দুইটা অ্যাকাউন্ট চালাচ্ছেন, দুইটা ডিফারেন্ট নামে সেম পারসন আপনি চালাচ্ছেন, হ্যাঁ এটা পারবেন। কখন পারবেন? যখন আপনি, কারণ এখন আগে এটা ছিল না যে ভ্যারিফাই করতে হতো আমার প্রোফাইল, ইদানিং এই ঝামেলাটা দেখা দিয়েছে। প্রোফাইল করলেন, নতুন অ্যাকাউন্ট জাস্ট কিছুদিন হয়েছে করেছেন, ভ্যারিফিকেশন যাচ্ছে যে তুমি ভ্যারিফাই করো। আর যখনই ভ্যারিফাই করতে বলবে, প্রোফাইল ভ্যারিফাই করার ওয়ে হচ্ছে আপনাকে হয় ন্যাশনাল আইডি কার্ড লাগবে, তা না হলে পাসপোর্ট লাগবে, তা না হলে আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। এখন আপনাদের স্বাভাবিকভাবে আপনারা বলবেন যে ন্যাশনাল আইডি কার্ডটা সবাই প্রিফার করবেন, কারণ ন্যাশনাল আইডি কার্ডটা আমাদের সহজ করাটা। এখন সেই ক্ষেত্রে যেটা হয়, একজনের তো আর দুইটা ন্যাশনাল আইডি কার্ড হয় না, তার মানে একজন সিঙ্গেল একটা অ্যাকাউন্ট চালাতে পারছেন। হ্যাঁ এটা বলতে পারেন যে আমি যদি আমার বাবার অ্যাকাউন্টটা দিয়ে আরেকটা করি, তার নামে তার সব কিছু দিয়ে চালাতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই ক্ষেত্রে প্রবলেম যেটা হবে, বেটার হচ্ছে রিস্ক না নেওয়া, দুইটা ডিফারেন্ট পিসি যান, দুইটা ডিফারেন্ট আইপি ইউজ করেন সেক্ষেত্রে, ঠিক আছে? একটা পিসতে দুইটা চালালে প্রবলেম করতে পারে, শিওর না কখন করবে কি না। বিষয়টা এরকম যে অন্যায় দুইজনই করছেন, দুইজনকে কিন্তু অনেক সময় ধরে না, একজনকে ধরছে সে। বিষয়টা এরকম, কখন তার চোখে পড়ে যাবেন যখন ওরা ফিল্টারিংটা করবে, আপওয়ার্ক কখন আপনাকে ব্যান করে দিয়ে আপনি নিজেও বুঝবেন না। সো বেটার হচ্ছে দুইটা ডিফারেন্ট পিসি থেকে আপনি দুইটা অ্যাকাউন্ট ইউজ করতে চাইলে করেন, সমস্যা নাই। কিন্তু ট্রাই করবেন দুইটার অ্যাকাউন্ট দরকার নেই আমাদের, কারণ দুইটা অ্যাকাউন্ট মেনটেন করা প্রবলেম, তাই না? একটা অ্যাকাউন্টই বেস্ট। আর যখন একটা অ্যাকাউন্ট করবেন, সবসময় আপনার ন্যাশনাল আইডি কার্ডটা রেডি রাখবেন, স্ক্যান করে রঙিনে স্ক্যান করে এপি টপির দুটোকেই এক পাশে রাখবেন, রেখে স্ক্যান করে সুন্দর করে একটা কপি, জেপিজি হতে পারে অথবা পিএনজি ফরম্যাটে একটা কপি রেখে দেবেন, এবং ওটা রেজলিউশন অবশ্যই হাই রাখবেন। আচ্ছা, অনেক সময় দেখা যাবে যে আপনি অ্যাকাউন্ট করেছেন, করার পরে অ্যাকাউন্টে লগ ইন করেছেন, লগ ইন করার সাথে সাথে সে আপনাকে একটা মেসেজ দিচ্ছে তুমি অ্যাকাউন্ট ভেরিফিকেশন করো। তখন একটা বক্স থাকবে, সেখানে একটা ফাইল আপলোড করতে পারবেন। ফাইলটা হচ্ছে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড অথবা পাসপোর্টের ছবিটাকে আপলোড করতে পারবেন। এবং আপনারা ছবিটা যদি আপলোড ঠিকমতো না করেন, যদি এমন হয় ছবিটা আপনার রঙিন না, সাদা কলমের মধ্যে ফটোকপি করা, সেটাকে আমরা স্ক্যান করেছি, সো ওইটা অ্যাপ্রুভ হবে না। আর অ্যাপ্রুভ হতে যদি আপনি সঠিকভাবে সাবমিট করেন, অ্যাপ্রুভ হতে সময় লাগবে 24 ঘন্টা থেকে 48 ঘন্টার মধ্যে এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনার মেইলে একটা মেসেজ আসবে যে আপনি যে অ্যাকাউন্টে, মানে যে মেইল দিয়ে অ্যাকাউন্টটা করেছেন সেই মেইলে যে আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। যতদিন পর্যন্ত ভেরিফাই না যাবে আপওয়ার্ক নিজ থেকে, সেধে আপওয়ার্কে ভেরিফিকেশন করতে কেউ যাবেন না, এটা ঠিক না, ঠিক আছে? আচ্ছা, এবার বিষয় হচ্ছে, ফার্স্ট কথা হচ্ছে আমাদের 100% প্রোফাইল দরকার। তো 100% প্রোফাইল করতে হলে আমাদের কিছু জিনিস রেডি রাখতে হবে। তার মধ্যে কিছু বিষয় হচ্ছে, যেমন অ্যাকাউন্টটাকে আমরা যখন নর্মালি ওয়েতে তৈরি করা শুরু করি, 60 থেকে 70% পর্যন্ত কমপ্লিট হয় সব ইনফরমেশন দিয়ে গেলে। বাকি থাকে কয়েকটা জিনিস যেটা আমরা দিতে পারি না। তার মধ্যে একটা হচ্ছে পোর্টফোলিও সেকশন। পোর্টফোলিওতে আমরা দিতে পারি না, পোর্টফোলিও দিতে গেলে আমাদের মনে হয় যে কী দিব আমরা। আচ্ছা, এরপরে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের এক্সপিরিয়েন্স থাকে না, অনেক সময় এক্সপিরিয়েন্স দিতে পারি না। সার্টিফিকেশনের সমস্যা হয়, সার্টিফিকেশন কী দেবো আসলে, যেখানে যে সার্টিফিকেশনগুলো আছে ভিতরে সেগুলো আমাদের একটাও নাই, তো কী দিব। এরপরে থাকে আপনাদের কিছু টেস্ট দেওয়ার বিষয়, যে আপনি যে ট্র্যাকে কাজ করছেন সেই ট্র্যাকে আপনি কোনো টেস্ট দিলেন কি না আদৌ, ইভেন এছাড়া আদার্স যে ট্র্যাকগুলো আছে সেইগুলোতে কোনো টেস্ট দিলেন কি না, এটা একটা বিষয় থাকে। কারণ টেস্ট না দিলে অ্যাকাউন্টটা 100% হয় না।
আপনাকে এইগুলো করে অ্যাকাউন্টটা 100% করতে হয়। অ্যাকাউন্ট 100% করা খুবই ইজি, আপনি চাইলে 1-2 দিনের মধ্যে অ্যাকাউন্ট 100% করতে পারেন, কোনো সমস্যা নাই। তবে অ্যাকাউন্ট ক্রিয়েশনের সময় কিছু ঝামেলা আছে, সেটা আমি যখন অ্যাকাউন্ট ক্রিয়েশন পর্যায়ে যাবো স্টেপ বাই স্টেপ দেখাবো, পুরোটাই বলবো আমি। আচ্ছা, তাহলে ফার্স্টে আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করবো একটা। এখন অ্যাকাউন্ট ক্রিয়েটের জন্য অবশ্যই আমাদের একটা মেইল লাগবে, তাই না? একটা মেইল ইউজ করতে হবে। সবসময় চেষ্টা করবেন একটা জিমেইল ইউজ করতে। জিমেইলের অনেক সুবিধা আছে, আমরা জানি সেটা। জিমেইল ইউজ করে আমরা অনেক আদার্স বেনিফিট পাই, এই কারণে জিমেইল ইউজ করবেন। জিমেইলের প্রোফাইলে আপনার যে মেইলটা হবে, মেইলটাতে এরকম হয় যে আপনার নেম সামথিং, মনে করেন আপনার নাম আছে, মনে করেন আর হচ্ছে নাম বলেন, আচ্ছা মারুফ, সো maruf.upwork@gmail.com। এইটা যদি হয়, তো এইটা হলে হবে কি যে আপওয়ার্কের ক্লায়েন্টের কাছে যখন মেইলটা যাবে, আপনি যখন ক্লায়েন্টকে মেইলটা পাঠাবেন, সে অ্যাটলিস্ট হয়তো বুঝতে পারবে এইটাতে হয়তো আপওয়ার্ক থেকে কোনো ইম্পর্টেন্ট মেইল এসছে আমার কাছে, দেন তার এটা খোলার চান্স বেশি থাকে। জাস্ট এই থট থেকে বলা, এটা কিন্তু আপনার কোনো করতেই হবে, জিমেইলই লাগবে, বাধ্যতামূলক এমন কিছু না, এটা হচ্ছে অপশনাল। আমরা চেষ্টা করি যে যতগুলো ওয়ে আছে আগিয়ে থাকার জন্য, একটা জব পাওয়ার জন্য, আমরা সেই প্রসেসগুলোতে আগে যাব। তো সেইভাবে আপনি চাইলে একটা মেইল মেইনটেইন করে ওইটা দিয়ে বিট করতে পারেন। আচ্ছা, সেকেন্ড অপশন হচ্ছে স্কাইপ। স্কাইপ এটা অবশ্যই লাগবে। কেন লাগবে? স্কাইপ হচ্ছে অনলাইনে বাইরের সাথে চ্যাট করার জন্য বলেন, অনলাইনে বাইরের সাথে মিট করার জন্য সবথেকে বেস্ট ওয়ে হচ্ছে স্কাইপ, এবং প্রফেশনাল ওয়ে এটা। আদার্স যেগুলো আছে এইগুলো প্রফেশনাল না, এবং বাইরে কেউ ওটাকে যাবেও না বাইরে আপনাদের। তো আপনাদের ট্রাই করতে হবে একটা স্কাইপ অ্যাকাউন্ট রাখতে, এবং সেটা যেন অ্যাক্টিভ থাকে সবসময়। গুগল ড্রাইভ আর ড্রপবক্স দুটা সেম, একটা অল্টারনেট, যেটা ইউজ করতে পারেন আপনি, যেটা আপনার ইচ্ছা ইউজ করতে পারেন। গুগল ড্রাইভ জানেন সবাই, আর ড্রপবক্স আশা করি জানেন। আচ্ছা, এইটার সুবিধা কি? গুগল ড্রাইভ বা ড্রপবক্সের সুবিধাটা বলি। বায়ারের সাথে যখন আপনি 1 মান্থ বেজে কাজ করলেন, মানে 1 মাসের জন্য বায়ারের কাজ করছেন, তো 1 মাসের মধ্যে বায়ার কিন্তু আপনার কাছে বারবার নক করবে না কোনো একটা সমস্যা হলে, যে না তুমি এই রিপোর্টটা করেছো, রিপোর্টের প্রবলেম আছে, রিপোর্টটা চেঞ্জ করা দরকার। সে আপনাকে নক করলো, আপনি মেসেজ দেখলেন একদিন পরে, আপনি নক করলেন, সে রিপ্লাই দিল একদিন পরে, 2-3টা দিন গ্যাপ হয়ে গেল, কমিউনিকেশন গ্যাপ তৈরি হয়ে গেল। এটা খারাপ। এইটাকে দূর করার জন্য আমরা গুগল ড্রাইভ অথবা ড্রপবক্স ইউজ করব। কেন? যে কোনো সমস্যা হোক, যে কোনো ফাইল শেয়ার দরকার আমি এখানে দিয়ে রাখবো, কোনো সমস্যা হলে সে আমাকে ওখানেই বলবে, আমি এখান থেকে দেখে নিব। আমার কোনো কিছু জানতে চাইলে আমি এখানে দিয়ে দেবো, আমি তার মাধ্যমে জেনে নিব। সহজে আদান প্রদানটা হয়ে যায়। আচ্ছা, স্ক্রিনশট সফটওয়্যার যারা এসইও কাজ করেন মাস্ট তাদের লাগবে। ফ্রিল্যান্সিং প্রফেশনে গেলে একটা স্ক্রিনশট সফটওয়্যার লাগবেই। হতে পারে সফটওয়্যার, হতে পারে এক্সটেনশন, যেটা ইউজ করেন আপনাদের যেটা ভালো লাগে, যেটা আপনাদের খুশি ইউজ করতে পারেন, কিন্তু অবশ্যই লাগবে। কেন লাগবে? আপনার নিজেরা প্র্যাকটিক্যাল ক্লাস মানে যখন করেছেন, এসইওর কাজ দেখেছেন, হয়তো অনেক সময় আমাদের স্ক্রিনশট নেওয়া দরকার হয়। আর বিশেষ করে ফ্রিল্যান্সিং যারা করেন, জানি না এই জিনিসটা মেনশন করেন কিনা, প্রফেশনাল ওয়েতে ফ্রিল্যান্সিং করতে গেলে আপনি যখন কোনো বাইরের কাজ নেবেন, যেদিন কাজটা হাতে পাবেন, পার্ট টু পার্ট যখন তাকে সাইটটা অ্যানালাইজ করবেন, অ্যানালাইজ করার সময় প্রত্যেকটা পার্টের স্ক্রিনশট নিয়ে রাখতে হয়। এবং যখন রিপোর্ট জমা দেবেন, প্রত্যেকটা কাজে একটা রিপোর্ট দিত আমরা, রিপোর্ট জমা দেওয়ার সময় বায়ারকে বলে দিতে হয় তোমার প্রিভিয়াস অবস্থা ছিল এইটা, প্রেজেন্ট অবস্থা এইটা, দুইটাকে দেখায় দিতে হয় তাকে যে তোমার দুইটা ডিফারেন্স হচ্ছে এটা, আমি এই কাজটা তোমাকে করেছি। এটা করলে যে সুবিধাটা হয়, অনেক সময় আমরা এসইও থেকে গ্যারান্টিড রেজাল্ট দিতে পারি না, তাই না? কেউ বলতে পারবেন না যে আমি কাজ করেছি, ওকে ফাইন, আমার 100% কমপ্লিট কাজ, এসইও কমপ্লিট, আমার যা যা প্রসেস ছিল আমি সবই করেছি, কিন্তু পেজটা গুগল র্যাঙ্কিং আসছে না। কিচ্ছু করার নেই, আপনার কিচ্ছু করতে পারবেন না। এটা এত গ্যারান্টিড রেজাল্ট এখন আর দেওয়া যায় না, কেউ পারবে না। সো এই ক্ষেত্রে আপনি অ্যাটলিস্ট ওই জিনিসগুলো থাকলে বায়ারকে বলতে পারবেন, দেখো আমি তোমার এই চেঞ্জগুলো করেছি, যেটা টোটালি এসইও ফ্রেন্ডলি। সো তুমি ওয়েট করো, কিছুদিন পরে, আজ না হোক কাল, তোমার পেজ অবশ্যই র্যাঙ্কে আসবে, কিন্তু আমি দেখো এতগুলো কাজ তোমার জন্য করেছি। সো আপনার একটা প্রুফ থাকবে। সো স্ক্রিনশট সফটওয়্যার এবং এইভাবে ফাইল মেনটেন করতে হয় আপনাদের যদি কোনো লং টার্ম কাজের চিন্তা করেন, ইভেন ছোটো কাজ হোক, তারপরেও সিম্পলি বায়ার বলেছে আপনার তার একটা পেজের অন পেজ করতে। সো এই একটা পেজের অন পেজের প্রিভিয়াস অবস্থা কী ছিল, প্রেজেন্ট অবস্থা কী আছে, দুইটাকে অবশ্যই কম্পেয়ার করে তাকে বুঝিয়ে দিতে হবে আপনাকে, তাহলে সে আপনার কাজের মূল্যায়ন করবে, আদারওয়াইজ করবে না। কারণ আদারওয়াইজ তাকে যতই বলেন আমি এত কাজ করছি, সেটা বুঝবে না, হবে স্বাভাবিক, সেটা বুঝে না বোঝারই কথা। লাস্ট, আরএসএস ফিড রিডার। আরএসএস ফিড রিডারটা খুব ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আরএসএস ফিড রিডারটা হচ্ছে, আপনারা অনেকে যে প্রবলেমটা ফেস করেন সাধারণত, একটা জব তখন আমরা দেখি 1 থেকে
1 থেকে 2 ঘন্টা পরে অথবা আধা ঘন্টা পরে অথবা 10 মিনিট পরে, এবং ওই 10 মিনিট পরে যখন একটা জব আমরা দেখি তার মধ্যে দেখা যায় 20 থেকে 30 জন অলরেডি জবে বিট করে ফেলছে। আমাদের সবসময় একটা অভিযোগ থাকে এটা, আমরা কেন ফার্স্টে জবটায় বিট করতে পারি না। ম্যাক্সিমামই একটা কথাই থাকে এটা, যে আমরা কেন ফার্স্টে জবটায় বিট করতে পারি না, কেন আমরা ফার্স্টে দেখি না, অন্যরা দেখে কি করে, আমরা কেন দেখি না, আমরা কেন ফার্স্ট বিডার হয় না। তো এই ক্ষেত্রে এই সমস্যাটা দূর করার জন্য হচ্ছে আরএসএস স্পিড রিডার। আপনারা হয়তো খেয়াল করেছেন কিছুক্ষণ আগে আমার স্ক্রিনে পপ আপ হয়েছে কয়েকটা নোটিফিকেশন আসছে, এটা হচ্ছে আরএসএস স্পিড রিডার, যেটা ইউজ করলে আপনাকে নতুন যে কোনো জব যদি আপওয়ার্কে আসে, আপনি যে ফিল্টার আরএসএস করবেন, যে পেজটা আরএসএস সেট করে দিবেন, ওই পেজে যদি নতুন কোনো জব আসে সেটা আপনাকে সে নোটিফাই করবে, সাথে সাথে আপনি দেখতে পাবেন, সাথে সাথে আসার সাথে সাথে। সো আপনি যদি পিছতে থাকেন সাথে সাথে সেই জবটায় বিট করতে পারবেন এবং ফাস্ট বিট করতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, সো আরএসএস স্পিড রিডার কিভাবে ইউজ করতে হয় এটা আমি আপনাদের ভিডিও দিয়ে দেবো, আর লাস্ট জাস্ট কিভাবে অ্যাড করতে হয় ওটা আমি একটু ক্লাসে দেখিয়ে দেবো। সো আপনারা দেখলেই বুঝতে পারবেন, খুবই সিম্পল একটা প্রসেস। লাস্ট হচ্ছে ওয়েবলি ওয়েবসাইট, এটা আসলে অপশনাল, টোটালি অপশনাল একটা বিষয়। কেন অপশনাল? ওয়েবলি ওয়েবসাইটটা হচ্ছে আপনাদের, ওয়েবলিটা কি? ওয়েব টু প্রপার্টি। ওকে, সো এরকম তো অনেক ওয়েব টু প্রপার্টি আছে, তাই না? ওয়েবলি ছাড়া আদার্স অনেকগুলো ওয়েব টু প্রপার্টি আছে। সো আপনাদের ওয়েবলিটা বলছে এই কারণে, ওয়েবলিতে আপনি খুব সহজেই পোর্টফোলিও তৈরি করতে পারবেন। পোর্টফোলিওটা হচ্ছে কি, আপনার কাজের স্যাম্পল রাখতে পারবেন, আপনার নিজের সম্বন্ধে বলতে পারবেন, খুব সহজেই তৈরি করা যায়, এবং যেটা অনলাইনে বায়ারকে দেওয়া যায়, রিপ্রেজেন্ট করা যায় বায়ারের সামনে, যে দেখো এটা আমার প্রোফাইল, তুমি দেখে নাও, এখান থেকে আমার ডিটেলস কাজের পোর্টফোলিও আমি দিয়ে রেখেছি। সো যেটা হবে, বায়ার খুব সহজেই আপনার সম্বন্ধে একটা ধারণা এখান থেকে নিতে পারে। ওয়েবলিটা অপশনাল। সো এই কয়টা জিনিস আগে আমরা মেনটেন করে দেন আমরা আপওয়ার্ক প্রোফাইলে মানে আপওয়ার্ক প্ল্যাটফর্মটায় কাজ করার জন্য নিজে রেডি হব। এখন হচ্ছে তাহলে অ্যাকাউন্ট ক্রিয়েশন প্রসেসটাতে আসি আমরা। আপওয়ার্কে ঢুকলেই আমরা দুইটা অপশন দেখি, একটা হচ্ছে একজন ক্লায়েন্ট হিসেবে প্রোফাইল তৈরি করা, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার হিসেবে আমি কাজ করছি সেই হিসেবে প্রোফাইল তৈরি করা। কালকের ওয়ার্কশপ, মানে আমি যতগুলো ওয়ার্কশপ হয় এখানে আমি ওয়ার্কশপগুলো নেই, কালকের একটা ওয়ার্কশপ নিচ্ছিলাম ডিজিটাল মার্কেটিং এর ক্লাসে, তখন দুজন তো পেয়েছিলাম এরকম যারা কিনা ক্লায়েন্ট হিসেবে অ্যাকাউন্ট করেছে, মানে তারা নিজে বুঝতে পারেনি, জাস্ট মিস্টেক বাই মিস্টেক তারা এটা করেছে, বুঝতে পারিনি যে কোনটা ফ্রিল্যান্সারদের জন্য করা উচিত, কোনটা ক্লায়েন্টদের জন্য করা উচিত। সো এইখানে কিন্তু দুইটা অপশন আছে, যে একটা হচ্ছে আপনি নিজে কোনো ফ্রিল্যান্সার হায়ার করতে চান কিনা, তার মানে আপনি ক্লায়েন্ট হয়ে অ্যাকাউন্ট করছেন চান কিনা, আর একটা হচ্ছে আপনি নিজে কাজ করছেন কিনা। যেহেতু আপনি নিজে কাজ করছেন, সো আপনারা সবসময় এই অপশনটা চুজ করবেন, লাল মার্ক করা আছে। সো এই অপশনটা আমি ক্লিক করব, ক্লিক করার পরে এরকম একটা ফর্ম আসবে এখানে। এই ফর্মটাতে আমাকে কিছু ইনফরমেশন পুট করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনার নাম, যাবতীয় যে জিনিসগুলো চাচ্ছে আপনার সেই জিনিসগুলো দিবেন। এখন বিষয় হচ্ছে নামের ক্ষেত্রে একটা কথা আছে, নামের ক্ষেত্রে সমস্যা যেটা হয়, নামের ক্ষেত্রে ন্যাশনাল আইডি কার্ডে যদি কারো নাম ভুল থাকে, ভুল নামটাই দিবেন, সার্টিফিকেটে কি আছে এসব চিন্তা করে লাভ নেই। ন্যাশনাল আইডি কার্ডে যদি কারো নাম ভুলও দেওয়া থাকে, যা স্পেলিং আছে কোনো অর্থ হোক আর না হোক ওইটাই দিবেন, কিচ্ছু করার নাই। সো নামটা অবশ্যই সেভাবে মেনটেন করে দিবেন, আদার্স এখানে কোনো বিষয় নেই, আদার্স নর্মালি যা আছে ইনফরমেশন দিয়ে দেবেন জাস্ট, আর কিছুই করতে হবে না। ইনফরমেশন দেওয়ার পরে এটা আপনার কাছে একটা মেইল যাবে, ভেরিফিকেশন মেইল যাবে, যে তুমি কনফার্ম করো যে এটা তোমার অ্যাকাউন্ট, তোমার মেইল, এটা কনফার্ম করো। মেইলটা এরকম আসবে, আসার পরে একটা লিঙ্ক থাকবে মেইলের মধ্যে, এই লিঙ্কটাতে ক্লিক করলেই আপনাকে রিটার্ন সে আপওয়ার্কে নিয়ে যাবে। আপওয়ার্কে নিয়ে যেয়ে এরকম একটা অপশন থাকবে যে কমপ্লিট মাই প্রোফাইল, এরকম একটা অপশন থাকবে। এই স্ক্রিনশটটা 3 মাস আগে নেওয়া, 3 মাসে কিছু চেঞ্জ আসছে, চেঞ্জ যেগুলো আসছে সেগুলো হিউজ কোনো চেঞ্জ না, প্রত্যেকটা পার্ট আলাদা করে দেখাচ্ছি আমি, ওইখানে একসাথে করা, উপর থেকে নিচে যেতে হয়, আর এটা আমি দেখাচ্ছি আলাদা আলাদা হবে, এই জাস্ট ডিফারেন্ট, এছাড়া কোনো চেঞ্জ আসেনি। আচ্ছা, এখানে আসছে এরপরে আপনারা আপনাদের মেইন ক্যাটাগরিটা চুজ করবেন এখানে, যে আপনারা কোন ক্যাটাগরিতে কাজ করতে চাচ্ছেন। এখানে আপনাদের ক্যাটাগরি কোনটা? সেলস এন্ড মার্কেটিং, এইটা হচ্ছে আপনাদের ক্যাটাগরি, আপনারা সেলস এন্ড মার্কেটিং চুজ করবেন। দেন এরপর আসি সাব ক্যাটাগরি। সেলস এন্ড মার্কেটিং এর মধ্যে যে সাব ক্যাটাগরি আছে, আপনি এখান থেকে একটা দুইটা যে কটা ইচ্ছা চুজ করতে পারেন, কোনো সমস্যা নাই, ম্যাক্সিমাম 10টা। ওকে, এইখানে
বেটার হচ্ছে আপনি যেটা যেটা কাজ করতে চান অনলি সেগুলো চুজ করেন, শুধু শুধু আদার্স গুলো তো আমি দিয়ে লাভ নেই। তো আমি এখান থেকে যেটা ইচ্ছা আপনি সার্চ ইঞ্জিন দিতে পারেন বা সোশ্যাল মিডিয়া যেটা হোক দিলেন, একটা দিয়ে তারপর সেভ করে নেক্সট করেন। আচ্ছা, এইখানে বিষয় হচ্ছে এরা বলে যে আপনি আপনার একটা সোশ্যাল অপশনাল যে কোনো একটা লিঙ্ক করে রাখেন। এখন বিষয় হচ্ছে অপশনাল হলেও অ্যাকাউন্টটাকে 100% করতে হলে আমাকে এগুলো করতে হয়। সো চেষ্টা করবেন এখানে এমন কোনো একটা সোশ্যাল মিডিয়ার সাথে নেটওয়ার্ক করে দিতে যেটা আপনি ইউজ করেন না সাধারণত। ফেসবুকটা অলওয়েজ ইউজ করা হয়, ফেসবুকে অলওয়েজ আমাদের ফ্রেন্ড থাকে, সবাই দেখে, কারণ আমি কখন কোন কাজ করছি, কখন কোন কাজ পাচ্ছি এসব আমি পাবলিকলি জানাতে চাই না। তো সো এটা আমি আদার্স কোনো একটা নেটওয়ার্কের সাথে শেয়ার করে দিলাম যেটা আমি সাধারণত ইউজ করি না। আমি এখানে দিয়েছি গুগল প্লাসটা শেয়ার করেছি। তো আপনারা যেটা ইচ্ছে একটা শেয়ার করতে পারবেন। আচ্ছা, শেয়ার করার পরে এবার আসছে আমাদের এখানে আমাদের ডিটেইলস ডেসক্রিপশন দেওয়ার। এইখানে একটা বিষয় আমি বলে দিই, ইমেজ যারা দিবেন, পার্সোনাল ইমেজ যখন দিবেন, কেউ গাছের উপরে বসে আছি, নীল আকাশের নিচে ঘুরে উড়াচ্ছি বা কোনো কিছু আমি করছি, এই ধরনের কোনো ইমেল দিবেন না, মানে সরি ইমেজ দিবেন না। প্রফেশনাল একটা লুক আছে, অ্যাটলিস্ট আপনার ফেসটা ক্লিয়ার, আছে এরকম একটা ইমেজ চুজ করবেন, দেন সেই ইমেজটাকে এখানে আপলোড করবেন। ঠিক আছে? আচ্ছা, ইমেজের পরে যে বিষয়টা, এই পেজটা খুবই ইম্পর্টেন্ট আপনাদের জন্য। এই পেজটা যখন ফিল আপ করবেন, পার্ট বাই পার্ট একটু বুঝে ফিল আপ করবেন। প্রফেশনাল টাইটেল, এইটা হচ্ছে প্রত্যেকের নামের পর একটা টাইটেল থাকবে, যে মূলত আপনি কি জানেন, আপনার মেইন ফোকাসটা সেখানে করবেন। আপনি যদি একজন এসইও অপটিমাইজার এখন দিতে পারেন, অথবা আপনি এইভাবে দিতে পারেন যে নির্দিষ্ট একটা বিষয় আপনি ভালো, মনে আপনি কিওয়ার্ড রিসার্চে ভালো, ওকে ফাইন, আপনি কিওয়ার্ড রিসার্চ এক্সপার্ট দেন, কোনো সমস্যা নেই। কিন্তু একসাথে 4-5টা দিয়ে জগাখিচুড়ি করবেন না। বিষয়টা এরকম, আমি কিওয়ার্ড রিসার্চও করি, আমি ইউটিউব মার্কেটিংও করি, আমি ফেসবুক মার্কেটিংও করি, আমি আবার ওদিকে অন পেজ অপটিমাইজেশন করি, 4-5টা দিয়ে একসাথে সব এক্সপার্ট দিয়ে রাখছি। এই কাজটা করবে, এটা খুবই খারাপ। প্রফেশনাল টাইটেল কখনো এরকম হয় না। প্রফেশনাল টাইটেল হবে শর্ট এবং সেটা খুব ইজিতে যেন মানুষ বুঝতে পারে যে অ্যাকচুয়ালি আপনার মেইন স্পেশালিটি, আপনি কোন বিষয়টাতে দক্ষ, আপনি স্কিল কোন বিষয়টাতে, এটা যেন বুঝতে পারেন। এইটা করার পরে ওভারভিউ, সর্বপ্রথম মনে রাখবেন এই ওভারভিউ সেকশনের কারণে আপনাদের সাবমিট করার পরে রিসাবমিট আবার চায়, অনলি ডিপেন্ড করে ওভারভিউ সেকশনটা কিছু কিছু বিষয়ের উপরে। কেননা যদি এমন হয় কখনো যে একটা ক্লায়েন্ট আপনাকে চুজ করেছে, পাশাপাশি আরও একজনকে চুজ করেছে, তার কাছে অপশন আছে 2টা, সে কাকে বাঁচবে, তখন সে চলে যায় সরাসরি ওভারভিউতে। সে ওভারভিউটা ফলো করা দরকার, যে ওভারভিউটা পড়ি তার কি, সে এক্সট্রা তার ভিতরে কি আছে, তার যোগ্যতা কি আছে, এটা যদি দেয়া থাকে এখানে তাহলে সেটা পড়ে। এই যে ওভারভিউটা স্যাম্পল দেয়, এটা কোনো কিছু না, এটা জাস্ট নর্মালি দেয়, এটা না, আপনাদের এইভাবে দিতে হবে না। আপনারা যেভাবে দিবেন ওভারভিউ সেকশনটা কম করে হলেও 4 থেকে 5টা প্যারা করবেন, একটু বড় করে লিখবেন। ওভারভিউ সেকশনে 5টি আপনার সম্বন্ধে কিছু বর্ণনা করবেন। এইটা হচ্ছে সেই জায়গা যেখানে নিজের যত পারেন গুণগান করেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের সমস্যা যেটা, আমরা গুণগান করি কাভার লেটার যখন লিখি তখন, যেটা ঠিক না। সো ওভারভিউ সেকশনে এসে আপনি কোন বিষয়ে দক্ষ, আপনার কোন কোন দিকে আপনি কাজ পারেন, হতে পারে আপনি এসইও এখানে দিয়েছেন টাইটেলে, ওকে ফাইন, কিন্তু আপনি তো একজন আদার্স যে প্ল্যাটফর্মগুলো আছে, ফেসবুক আছে, ইউটিউব আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটার হতে পারেন। সো এইগুলো জানানোর ওয়ে হচ্ছে এটা, ওভারভিউতে। ওভারভিউতে আপনি ডিটেইলস আপনার সম্পর্কে বলেন, আপনার সম্পর্কে ফোকাস করেন, আপনার সম্পর্কে জানান। কখনো ওভারভিউর মধ্যে কোনো ইমেইল, কোনো ফোন নাম্বার, কোনো স্কাইপ দিবেন না, দিলে অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার বলছি, কখনো ওভারভিউ সেকশনে আপনার পার্সোনাল ডিটেইলস দিতে বলেছি বলে কখনো কোনো ইমেইল, স্কাইপ অথবা কোনো ফোন নাম্বার এইসব কিছু শেয়ার করবেন ওভারভিউ সেকশনে। ওভারভিউ সেকশনটা হবে শুধুমাত্র ফোকাস আপনার স্কিলের উপরে, আপনার এক্সপার্টিজ উপরে, আর কিছুই না। আচ্ছা, স্কিল হচ্ছে অপশনাল, তবে দেয়া ভালো, অবশ্যই দিবেন। স্কিল আপনি চাইলে আপনার মধ্যে ইচ্ছা করে টাইপ করে দিতে পারবেন না, আপনি এখানে লিখবেন, 2-1 অক্ষর লেখার পরে সে যেগুলো সাজেস্ট করবে সেগুলো থেকে চুজ করে দিতে পারবেন স্কিলগুলো। আচ্ছা, স্কিল চুজ করার পরে এবার আসি ইংলিশ, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজে আপনি কতটা ভালো দক্ষ, এইটা সমস্যা নাই। একটু বেশি দেওয়া বলো না, কম দেন 4-5টা দেন, সমস্যা নেই। স্কিল আপনি যে কোনো সমস্যা নেই। ইংলিশের উপরে আপনার দক্ষতা কতটুকু এখানে যদি চান, তবে বেটার হয় ফ্লুয়েন্ট দিয়ে রাখেন, অথবা কনভার্সেশনাল দিয়ে রাখতে পারেন, যেটা ইচ্ছা দিতে পারেন। সো এইটা এখানে আমি বেসিকটা দিয়ে রাখছি, কিন্তু এটা আসলে এটা দিবেন না আপনারা, হ্যাঁ বেসিক দিবেন না, আপনারা দিবেন হয় ফ্লুয়েন্ট দেন, তাহলে কনভার্সেশনাল যেটা আছে ওটা দিয়ে, এই দুটো অপশন একটা চুজ করে দেন। হ্যাঁ,
ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এসে আপনারা অনেক সময় দেখা যায় ল্যাঙ্গুয়েজ ফর্মটা ওপেন করলে একসাথে 2-3টা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা সেভ করতে যাই, বারবার সেভ নেয় না, মাথায় খারাপ হয়ে যায়, যেহেতু সেভ নিচ্ছে না। ল্যাঙ্গুয়েজ সেকশনে এসে যখন ল্যাঙ্গুয়েজ অ্যাড করবেন, অ্যাড করলে একবারে একটা ল্যাঙ্গুয়েজ দিতে হয়, এবং যখন ল্যাঙ্গুয়েজটা লিখবেন প্রথম বাংলা যদি দিতে যে বাংলা বিই যখন লিখবো তখনই সে সাজেস্ট করবে যে বেঙ্গলি, তখন ওটা ক্লিক করে ওটা সিলেক্ট করে দেন, নিজে লিখে দিতে হবে না আপনাকে, নিজে লিখে দিই বলেই প্রবলেমটা হয়, সে নেয় না। সো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আপনি যে কোনো ল্যাঙ্গুয়েজ আদার ল্যাঙ্গুয়েজ ইচ্ছা চুজ করে দিতে পারেন, কোনো সমস্যা নাই। দেন লাস্টে এসে একটা অপশন আছে এখানে যে আপনি কত সময় কাজ করতে চাচ্ছেন আপওয়ার্কে, আপনি বায়ারকে কত সময় দিবেন এটা আপনার উপর ডিপেন্ড করে। আপনি হতে পারে যেমন পার্ট টাইম, যে 10 থেকে 30 ঘন্টা পার উইক, মানে সে 10 থেকে 30 ঘন্টা সময় দিবে পার উইক বায়ারকে। পার উইকে কয় দিন? 5 দিন, 7 দিন না কিন্তু উইক, এটা মনে করেন না, উইকে 5টা ওয়ার্কিং ডে থাকে। সো 5 ডের মধ্যে তাকে আপনি 10 ঘন্টা করে বা 30 ঘন্টা করে টাইম দিবেন, এটা হচ্ছে আপনার ওয়ার্কিং আওয়ার রেঞ্জ। এইগুলো ইনফরমেশন দেওয়ার পরে আমরা সেভ করে নেক্সট স্টেপে চলে যাই। নেক্সট স্টেপে আসার পরে আমাদের এক্সপিরিয়েন্স আর এডুকেশন এই দুটো দিতে হয়। এখন বলি এক্সপিরিয়েন্সটা শুধু শুধু কেউ এক্সপার্ট দিয়ে না, আপনার এক্সপার্ট না। কিছু কিছু জায়গায় মিথ্যা বলার সেখানে মিথ্যা বলেন, যেখানে মিথ্যা বলা যায় না সেখানে বলেন না। আপনারা হয় এন্ট্রি লেভেল দেন, তাহলে ইন্টারমিডিয়েট লেভেল দেন, এক্সপার্টে কেউ দিবেন না। এবার আসি এমপ্লয়মেন্ট। কেউ কোনো কাজ করছি না, আমরা কেউ কাজ করি না, কোনো সমস্যা নাই, একটা মিথ্যা দেন। এইটা হচ্ছে আপনার সেই জায়গায় যেখানে আপনি দিতে পারবেন, কারণ আমাকে 100% অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে, সো আমাকে ইনফরমেশনটা দিতে হবে। কোনো কোম্পানির অস্তিত্বই নাই, তো আমার একটা কোম্পানি বানায় দেন, কোনো সমস্যা নেই, এইটা কেউ জাজ করবেন আপনাকে, ঠিক আছে? এইখানে আপনি একটা কোম্পানির নাম নিজে বানিয়ে দেন, ট্রাই করবেন আপনার যে ট্র্যাক বা যে নিশে কাজ করতেছেন আপনি, সেই নিশ রিলেটেড কোনো কোম্পানি দিবেন, আইটি রিলেটেড কিছু দেন, যেহেতু আপনি এসইও কাজ করবেন, আইটি রিলেটেড কোনো একটা দিয়ে দেন, কিছু দিয়ে দেন, সেভাবে করে কিছু একটা সাজিয়ে দেন যে আপনি এখানে কাজ করছেন অলরেডি, অথবা কাজ করেছেন, কাজ এইভাবে একটা ইনফরমেশন এখানে দিয়ে দেন। বোঝা গেছে এটা? ওকে, এবার আসি এডুকেশন শেষ আর এমপ্লয়মেন্ট গেল। ডেসক্রিপশনটা অপশনাল, ওটা না দিলেও চলবে, এটা প্রবলেম নেই। ডেসক্রিপশনটা হচ্ছে আপনি এখানে আপনার রেসপন্সিবিলিটি কি ছিল, এখানে আপনার ডিউটিস কি ছিল। আচ্ছা, এডুকেশনাল ক্ষেত্রে যেটা করবেন, আমি এখানে দুইটা দিয়েছি, ওটা দুইটা হিসাবে তা না। এডুকেশন চেষ্টা করবেন আপনার হায়ার যেটা, আপনার হায়ার ডিগ্রি যেটা আছে সেটা দেবেন। এখন বলি, যদি কারো এমন হয় যে আমার হায়ার ডিগ্রি যেটা সেটা আমি এখানে দিতে চাচ্ছি না, কোনো সমস্যা নেই, যে কোনো একটা ভালো আইটি রিলেটেড একটা হায়ার ডিগ্রি আপনি দিয়ে দেন, এখানে কোনো প্রবলেম, আপনাকে সার্টিফিকেট শো করতে হবে না এখানে, ঠিক আছে? এইটা হচ্ছে সেই পার্ট, যে পার্টে এসে আমাদের সবচেয়ে প্রবলেম ফেস করতে হয়, পোর্টফোলিও সেকশন। কেন প্রবলেম ফেস করতে হয়? আসলে পোর্টফোলিও কি এইটাই আমরা জানি না অনেকে। সর্বপ্রথম সমস্যা আমাদের এখানে যে পোর্টফোলিওটা কি আসলে এটা আমি বুঝতে পারি না। পোর্টফোলিও কি এই সম্বন্ধে একটু বলি। পোর্টফোলিও হচ্ছে, মনে করেন আপনারা ক্লাসে কোনো টাস্ক করেছেন, এটা কিওয়ার্ড রিসার্চ, এটা তো করেছেন। আচ্ছা, যে কিওয়ার্ড রিসার্চ করেছেন, এই কিওয়ার্ড রিসার্চ যখন করেছেন আপনাদের তো একটা ডিটেলস বলেছে যে তোমরা এই নিশের উপর কিওয়ার্ড রিসার্চ করো, এইভাবে ফিল্টারিং করো কিওয়ার্ডগুলো, বলেছে না? আচ্ছা, মনে করেন সে একজন বায়ার হিসেবে বলেছে, আপনি ক্লায়েন্ট হিসেবে কাজটা করে দিয়েছেন তাকে, লাস্ট সর্বশেষ কি দিয়েছেন, তাকে একটা রিপোর্ট ফাইল দিয়েছেন যে কিওয়ার্ড রিসার্চটা করেছেন। সো এখন আপনাদের কাছে কিওয়ার্ড রিসার্চের উপর একটা পোর্টফোলিও রয়েছে। পোর্টফোলিও হচ্ছে আপনার প্রিভিয়াস কাজে কোনো এক্সপেরিয়েন্স থাকলে, কোনো স্যাম্পল থাকলে, সেটাকেই পোর্টফোলিও বলছে এখানে। সো আপনি যদি আপনার কাছে এরকম থাকে, এখন আমাদের সমস্যা যেটা হয়, আমরা বলি আমরা তো নতুন, আমাদের কাছে কোনো পোর্টফোলিও নাই। তাহলে আপনি যখন শিখছেন, প্র্যাকটিসের জন্য কিছু তো করেছেন, প্রত্যেকটা সেকশন যখন দেখানো হয়েছে আপনাদেরকে, অন পেজ হোক অফ পেজ হোক, আপনারা প্র্যাকটিস করেছেন না ওটা? তো যখন প্র্যাকটিস করেছেন ওই পার্টগুলি আপনারা এইখানে দিবেন। কীভাবে দিবেন? নর্মালি কিওয়ার্ড রিসার্চ দিয়ে বলি। কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আপনারা যে ফাইলটা করেছেন সেই ফাইলের জন্য একটা প্রজেক্ট দিলাম আমি, টাইটেল। একটা জিনিস বলছি, যখন পোর্টফোলিও সেকশন কোনো বায়ার দেখে বা আদার্স কেউ দেখবে, কখনো সে এইসব লেখা দেখে না, দেখতে আসে না, সে অনলি ফার্স্টে দেখে এই টাইটেলটা, দেন ভেতরে এসে এইখানে যে থাম্বনেইলটা দিবেন, এই থাম্বনেইলটা দেখে, আদার্স সে কিছু দেখে না, ঠিক আছে? সো আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পোর্টফোলিও সেকশনের টাইটেলটা যেন আই ক্যাচি হয়, এবং অবশ্যই যে থাম্বনেইলটা দিবেন, থাম্বনেইলটা যেন অবশ্যই একটা ইউনিক এবং ভালো থাম্বনেইল হয়। কেমন হয় আমি একটু জাস্ট যদি বলি, থাম্বনেইলের বিষয়টা আমি জাস্ট শেষ করে আমি বলছি যে কিভাবে থাম্বনেইলটা করা যায়। এইখানে যে আপনার টেক্সটগুলো দিতে হবে, ফার্স্ট হচ্ছে আমি যেটা বললাম, টাইটেলটা অবশ্যই ভালো একটা টাইটেল দিবেন।
যে টাইটেলটা দেখলে অ্যাটলিস্ট ইউজার যে আছে, ইউজারের তো দরকার নেই, আমাদের চিন্তা হচ্ছে ক্লায়েন্টের নিয়ে। ক্লায়েন্ট যারা আছে, ক্লায়েন্ট যেন বোঝে যে না আমি এই নিশ্চয় কাজ করেছি। এইটা হচ্ছে সেই ডেসক্রিপশন যেখানে কিনা বায়ার আপনাকে বলেছে কি যে আপনাকে এই ফিল্টারিংগুলো করে কিওয়ার্ড রিসার্চটা করতে হবে, সেইগুলো এখানে আনবেন। এরপরে আপনি এটা দিতে পারেন যে আপনি এই কাজটা করতে যে কোন কোন টুল ইউজ করেছেন বা কোন কোন প্রসেসে গেছেন, এইটা বলতে পারেন এখানে, এই বিষয়ে এখানে বললেন। বলার পরে থাম্বনেইলটা হচ্ছে একটা ইমেজ যেটা আমরা এখানে দিব। সো ইমেজটা চেষ্টা করবেন ইউনিক দিতে। আমি এখানে একটা এক্সেল শিটের ইমেজ দিয়েছি বলে আপনারাও দিবেন, এটা কোনো বিষয় না, কারণ এটা কোনো প্রফেশনাল লুক আসে না এখানে, তাই না? এক্সেল শিটে একটা এগিয়ে রেখেছে, দেখতে ভালো হয় না। আপনারা অবশ্যই এটাকে চেঞ্জ করে আপনাদের প্রজেক্টের সাথে মিল করে একটা থাম্বনেইল দিবেন। দেওয়ার পরে আসবে এখানে ক্যাটাগরি, আপনি ক্যাটাগরি চুজ করবেন, দেন সাব ক্যাটাগরি দিবেন। প্রজেক্ট ইউআরএলটা হচ্ছে অপশনাল। এটা হচ্ছে তখনই, মনে করেন আপনি একটা সাইটের কাজ করেছেন, সাইটটা লাইভ আছে, দেন তখন আপনি এই প্রজেক্ট আচ্ছা, দেন আপনি তাহলে তখন এই প্রজেক্ট ইউআরএলটা দিতে পারেন, ঠিক আছে? যদি আপনার কোনো বাইরের সাইট লাইভ থাকে অথবা যে কাজ করেছেন লাইভ আছে কাজটা, তখন ইউআরএল দিতে পারেন। আচ্ছা, যদি এমন হয় যে প্রজেক্ট ইউআরএল নাই, কোনো দেওয়ার দরকার নেই, এই ফাঁকাটা লাস্টে এসে স্কিল এটা দিয়ে দেন যে এই কাজের জন্য আপনার কোন কোন দক্ষতা ছিল, আপনার দক্ষতার প্রয়োজন হচ্ছে, সেই স্কিলগুলো দিয়ে দেন। দেওয়ার পরে এখানে একটা অপশন আছে যে একটা ফাইল আপনি আপলোড করতে পারবেন। ফাইল আপলোডের ক্ষেত্রে বলি, কখনো হুবহু রিপোর্ট ফাইলটা তুলে দিবেন না। কেন দিবেন না? আপনি একটা বাইরের কাজ করেছেন, তার প্রাইভেসি আপনি কেন নষ্ট করবেন? ওটা তার জন্য করেছেন। আপনি মনে করেন কোনো বাইরের জন্য হেলথ নিশে একটা কিওয়ার্ড রিসার্চ করছেন, সো ওইটা আপনার একটা ফাইল যেটা আপনি বাইরেকে দিয়েছেন, সো সেটা আপনি পাবলিকলি কেন দিবেন? আপনি যেটা করবেন, এইখানে একটা স্যাম্পল রাখবেন, হয়তো পারে একটা বা দুইটা কিওয়ার্ডের রিসার্চ করেছেন, বাকিগুলো সব কেটে দিলেন, পাকা রাখলেন। জাস্ট স্যাম্পল দিয়ে বোঝানো যে আমি এইভাবে কিওয়ার্ড রিসার্চটা করি, আমার ফর্মটা এইভাবে আমি দাঁড় করাই, এটা হতে পারে। আবার এমন হতে পারে যে পুরো ফর্মও দেখাবো না থাকে, এটা আপনার উপর ডিপেন্ড করে। কারণ পুরো ফর্ম দেখেন আমি দেখেছি প্রবলেম হয় এরকম, আপনার সাধারণত পোর্টফোলিও চুরি হয়, এটা স্বাভাবিক। একজন পোর্টফোলিও ইউজ করে, এটাও করে আমি দেখেছি। সো ট্রাই করবেন পুরো না দিতে, রিপোর্টটার একটা স্যাম্পল দিতে জাস্ট। ওকে, দেওয়ার পরে আমার পোর্টফোলিও সেশন কমপ্লিট হয়ে গেল, দেন সেভ দিবেন। চেষ্টা করবেন প্রত্যেকটা কাজের এসইওর তো পার্ট কাজ আছে, অন পেজ আছে, অফ পেজে যদি কিছু থাকে, দেন আপনাদের ব্লগে আপনারা যে কাজগুলো করেছেন সেটা দিতে পারেন, আপনার কিওয়ার্ড রিসার্চ করেছেন, কম্পিটিশন অ্যানালাইসিস করেছেন, প্রত্যেকটা পার্টের জন্য আলাদা করে পোর্টফোলিও দিতে, ঠিক আছে? তাহলে একটা স্যাম্পল রেডি হয়ে গেল আপনার কিসের জন্য। পোর্টফোলিও দেওয়ার পর আসছে, দেখেন পোর্টফোলিওটা দেখাবে এইভাবে, ইমেজ প্লাস আপনার টাইটেলটা, আর কিছু নাই। ওটা আপনি ক্লিক করলে ভিতরে গেলে তারপর সে বাকিটা দেখবে। অ্যাড সার্টিফিকেশন, এটা অ্যাড করবেন। কেন অ্যাড করবেন? এখানে বলবেন তো এইখানে যে সার্টিফিকেশনগুলোর কথা বলে এগুলো আমাদের একটাও নাই, কোনো সমস্যা নেই। একদম লাস্টে দেখেন একটা আদার বলে অপশন আছে, আদার্স যে অপশনটা আছে সেইটাতে যে আপনারা এই যে ব্যাচেসে যে কোর্সটা করেছেন, বিআইটিএম থেকে যে সার্টিফিকেটটা পাবেন সেটা অ্যাড করে দিন, কোনো সমস্যা নেই, এখানে অ্যাড করতে পারবেন। সো আপনার সার্টিফিকেশনটাও একটা অ্যাড করা হয়ে গেল। এইটা হচ্ছে সেই পার্ট যেখানে এসে আমাদের একটা জিনিস সমস্যা হয় যে আমরা নিজেদেরকে জাজ করতে পারি না যে আমাদের কত আওয়ারলি রেট ঠিক করা উচিত। আপনারা আপওয়ার্কে যখন কাজ করেন, দুই ধরনের জব আছে, ফিক্সড প্রাইস, আওয়ারলি। ফিক্সড প্রাইস তো এটা বাইরে ফিক্সড করে দেয়, তারপর নিজের কিছু ইয়ে আছে। আওয়ারলি যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে আপনাদের একটা রেট ঠিক করতে হয় যে আমি পার আওয়ার এত রেটে কাজ করব, এটা হচ্ছে আপনাকে সিলেক্ট করে দিতে হয়। এখন বিষয় হচ্ছে এই যে পার আওয়ার সিলেক্ট করবেন, আপওয়ার্কের এখন ন্যূনতম রেট হচ্ছে $3 পার আওয়ার, $3 নিচে আপনি দিতে পারবেন না। এটা হচ্ছে অপশনাল, কোনো মানে অপশন নাই, $3 ফিক্সড, এর উপরে দেবেন। আচ্ছা, তো এইখানে আপনারা ফার্স্ট অবস্থাতে অবশ্যই 4, 5, 6 এরকম দিবেন, এর নিচে দেওয়ার দরকার নেই, 3 দেওয়ার দরকার নেই। হ্যাঁ, 4, 5 এরকম দেন, এটাই ভালো। দেওয়ার পরে অ্যাড্রেস একটা ইনফরমেশন থাকে, আপনার যে অ্যাড্রেসটার কথা বলছে অবশ্যই এটা ভালো, এটা হচ্ছে বেস্ট করা যে আপনার যে ন্যাশনাল আইডি কার্ডে যে অ্যাড্রেসটা আছে, হতে পারে আপনার গ্রামের অ্যাড্রেস যেটা কেউ কখনো জানেও না, কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে গ্রামের অ্যাড্রেসটা আছে হুবহু এইখানে সেটা দেন। দিলে লাভ যেটা হচ্ছে, ওরা যখন আপনাকে ভ্যারিফিকেশন প্রসেসে আসবে এটা দ্রুত করে ফেলে, তাহলে তারা দেখে যখন যে আপনার নাম অ্যাড্রেস মিল আছে, হোক, কারণ আইডি কার্ডে কি থাকে ওইটাই তো থাকে, ন্যাশনাল আইডি কার্ডের নাম, আইডি আর হচ্ছে ডেট অফ বার্থ, এছাড়া আর কিছুই থাকে না। সো ন্যাশনাল আইডি কার্ডে যখন দেখে অ্যাড্রেস আর নামটা মিল আছে, তখন ওরাই ভ্যারিফিকেশন প্রসেসটা দ্রুত শেষ করে। তো আপনারা এই
ন্যাশনাল আইডি কার্ডে যে আছে যেমন আছে হুবহু সেই ইনফরমেশনটা দিয়ে এখানে সাবমিট করে দিবেন। জিপ কোডটা কি? কোথায়? পোস্টাল কোড, এটা তো আপনাদের ইসে আছে, ন্যাশনাল আইডি কার্ড দেওয়া থাকে পোস্টাল কোড। জিপ কোডে একটা প্রবলেম আছে, আমাদের দেশের কোড হয় মানে 4 ডিজিটে। আচ্ছা, কিন্তু ওই অনেক জায়গায় 4 ডিজিটে এটা দিলে দেখেন যে আমি বলি এইখানে কথা হচ্ছে আপনার ওই ইসের মধ্যে ওই যে ন্যাশনাল আইডি কার্ডের মধ্যে যা দেয়া আছে, যা লেখা আছে ওখানে ভুলও থাকে, আমি বলছি বারবার, ন্যাশনাল আইডি কার্ডে যদি কোনো ভুলও থাকে ওই ভুলটাকেই দিবেন, এখানে চেঞ্জ করবেন না। ইভেন নামে পর্যন্ত ভুল থাকলে ওটা চেঞ্জ করবেন না। ওকে, যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে ওটা দিব ন্যাশনাল আইডি। না আইডি চেঞ্জ, যদি ন্যাশনাল আইডি কার্ড চেঞ্জ হয়ে থাকে পরে যদি আপনি সমস্যা আমি হয়, যে বাসে ছিলাম তখন ন্যাশনাল আইডি কার্ড একটা অ্যাড্রেস ছিল, যেটা বাসে চেঞ্জ করে তখন নিউ অ্যাড্রেস। আপনি বাসা চেঞ্জ করে ন্যাশনাল আইডি কার্ডের অ্যাড্রেস তো একটাই থাকে, ওটা তো আর চেঞ্জ হয় না, ওটা তো পার্মানেন্ট অ্যাড্রেস থাকে, ঠিক না? আচ্ছা, দেন আপনাকে আপনার অ্যাকাউন্টটা সাবমিট করতে হয় রিভিউর জন্য, আপওয়ার্ক টিমের কাছে রিভিউর জন্য সাবমিট করি আমরা, যে তুমি দেখো আমার অ্যাকাউন্টটা আমি কমপ্লিট করেছি এইভাবে, এখন তুমি যদি আমাকে পারমিশন দাও দেন আমি তাহলে এই তোমার প্ল্যাটফর্মে কাজ করতে পারবো। সো এটা আমরা রিভিউর জন্য দেই, রিভিউতে 24 ঘন্টা সময় নেয় সাধারণত, এর মধ্যে দিয়ে দেয়। বর্তমানে যে প্রবলেমটা হয়েছে, আপনাদের ম্যাক্সিমামের অ্যাকাউন্ট দেখা যায় সে রিভিউতে অ্যাকসেপ্ট করে না। আমি দেখেছি, ক্লাসের আগেও দেখছি ম্যাক্সিমাম অ্যাকাউন্টে এই সমস্যা হয়েছে, রিভিউতে অ্যাকসেপ্ট করে না, উপরটা লাল একটা বক্সের মতো আসে, এসে বলে তুমি রিসাবমিট করো। আপনি আবার রিসাবমিট করেন, আবার করেন, আবার রিসাবমিট করেন, করে না। এর সর্বপ্রধান যে কারণটা সেটা হচ্ছে এই যে প্রসেসগুলো বললাম, প্রত্যেকটা প্রসেস কমপ্লিট করে যদি না আসেন, আপনি কোনো প্রসেস যদি গ্যাপ দিয়ে আসেন তাহলে এটা অ্যাকসেপ্ট করে না। আপনাকে বললাম তো, আপনার এডুকেশন, এক্সপেরিয়েন্স, সার্টিফিকেশন এগুলো কোনো জেনুইন দেওয়ার দরকার, এগুলো ফেক দেন, কোনো সমস্যা নেই, এটা কেউ জাজ করবে না। কিন্তু আপনাকে অপশনগুলো ফিল আপ করে আসতে হবে, এটা হলো বিষয়। প্রত্যেকটা অপশন ফিল আপ করে এসে একটা পোর্টফোলিও অবশ্যই দিয়ে দিবেন, দিয়ে এসে দেন তারপরে এসে এখানে সাবমিট করবেন ওদের কাছে রিভিউর জন্য, যে এবার আমার প্রোফাইলটা রিভিউ করো। আরেকটা বিষয় বলি, যখন প্রোফাইল রিভিউ অবস্থায় থাকবে, প্রোফাইলটাকে কখনো এই সব জায়গায় নর্মালি যে পাবলিক প্লেসগুলো আছে সেখানে পিসি থেকে অন করবেন না, ঠিক আছে? আপওয়ার্ক প্রোফাইল রিভিউ থাকা অবস্থায় কখনো কোনো চেঞ্জ করবেন না, কোনো মেইল অ্যাড্রেস বা নাম বা কোনো ঠিকানা এগুলো চেঞ্জ করবেন না। রিভিউ যখন থাকবে কখনোই ওটাকে চেঞ্জ করা উচিত না। রিভিউ কমপ্লিট হোক, সে আমাকে পারমিশন দিক, তারপর যদি চেঞ্জ করার দরকার আমরা চেঞ্জ করব। এইভাবে আমরা অ্যাকাউন্টটাকে 100% কমপ্লিট করতে, এই যা করলাম 100% তো হবে না, এখানে মানে যে পর্যন্ত দেখালাম 100% হবে না, এখানে হয়তো 70 বা 80% সে দেখাবে যে কমপ্লিট হয়েছে আপনার। আচ্ছা, পানি দেয় না দেখার নেই। লোকেশনটা পরে চেঞ্জ করা যায়, বুঝে একটু দেখ। হ্যাঁ শিওর। আচ্ছা, আপওয়ার্কে এরপরে আপনাদের যে পার্টটা আসে সেটা হচ্ছে আপনি কোন ধরনের প্ল্যান নিয়ে কাজ করবেন। একটা হচ্ছে ফ্রিল্যান্সার বেসিক, আর একটা হচ্ছে ফ্রিল্যান্সার প্লাস। এখন এই দুইটা প্ল্যানের দুই রকমের সুবিধা, দুই রকম অসুবিধা আছে। ফ্রিল্যান্সার বেসিক যেটা, ফ্রিল্যান্সার বেসিকের সব থেকে বড় সুবিধা হচ্ছে এটা ফ্রি, এক কথায় ফ্রি, কোনো টাকা খরচ হবে না। ফ্রিল্যান্সার বেসিক যে প্ল্যানটা আছে, যেটা এখানে বলে দিচ্ছে মান্থলি 0, তোমার কোনো পে করতে হবে না, ফ্রি তুমি এটা ইউজ করবো। এখন এই 0 ইউজ করলে আমার কি সুবিধা পাচ্ছি, আমি এখান থেকে কি কি পাচ্ছি? ফ্রিল্যান্সার বেসিকে আপনাকে সে মাসে 60 কানেক্টস দিবে, 60টা কানেক্টস আপনাকে দিবে। এই 60টা কানেক্টস থেকে এক একটা জবে বিট করার জন্য 1 to 5 কানেক্টস পর্যন্ত লাগবে, সর্বনিম্ন একটা, সর্বোচ্চ 5টা কানেক্টস পর্যন্ত দরকার হবে। আচ্ছা, এখন বিষয় হচ্ছে এই যে 1 থেকে 5টা কানেক্টস যাবে, এটা কিন্তু ফিক্সড না যে প্রত্যেকটা জবে একটা যাবে বা প্রত্যেক জবে 5টা যাবে। তবে নর্মালি আমরা যেটা দেখেছি, এসইওর কাজে সাধারণত 2টা কানেক্টস বেশি যায়, ম্যাক্সিমাম এসইওর কাজগুলোতে 2টা কানেক্টস লাগে। আদার্স প্ল্যাটফর্মগুলোতে ভ্যারি করে, এসইওর গুলো দেখেছি ম্যাক্সিমাম 2টা কানেক্টস করে চায়। সো এইভাবে যদি হিসেব করি, তার মানে মাসে আপনি সর্বোচ্চ 30টা জবে বিট করতে পারছেন, 30 দুগুণে 60টা কানেক্টস, রাইট? আচ্ছা, আমরা যদি চিন্তা করি এভাবে যে 60টা কানেক্টস 30টা জবে বিট করতে পারছি মাসে, আমরা এইটা কেন এত কম করে দিল? এটা যদি না দিত তাদের কি সমস্যা হতো? কোনো সমস্যা হতো। সমস্যাটা আমরাই তাদের দেখিয়েছি। কেন দেখিয়েছি? আমরা যখন কোনো কানেক্ট সিস্টেম ছিল না, তখন হতো কি, আপনি কাজ পারেন বা না পারেন এটা আপনার হেডেক ছিল না। একটা জব দেখছি আমি,
আমার দরকার, কারণ কি আমার কাভারটা লিখতে হতো না, কেন আমি কপি পেস্ট করে রেখে দিতাম, অন্যের কাভারটা চুরি করে নাম ডাকলে নিজের বসায় দিয়ে রেখে দিচ্ছি, কপি করতাম পেস্ট মারতাম। এই জব পারি বা না পারি পড়ার টাইম নাই আমার, জবটা আসছে দেখছি, কারণ কি কোনো বাধা ধরার নিয়ম ছিল না যে আপনি 30টায় জব অ্যাপ্লাই করবেন আর পারবেন না 1 মাসে করতে। এই কারণে হতো কি বায়ার যারা ছিল তারা সবসময় দেখা গেলো ফেক ফ্রিল্যান্সারের কাছে কাজ দিত, অনেক সময় ভুল করে, অনেক সময় দেখা হতো তারা অস্থির হয়ে যেত, এত পরিমাণে মেল যেত, অত পরিমাণে মানে প্রপোজাল যেত, তাদের কাছে খারাপ লাগতো। এই কারণে এই সমস্যাতে রিলিফ পাওয়ার জন্যই দেন এই সিস্টেমটা করা হচ্ছে কানেক্টস। সো অনলি যারা রিয়েল ফ্রিল্যান্সার যারা কাজটা পারে তারাই তাহলে বিট করবে, কারণ এখানে কানেক্ট সিস্টেম করা আছে। আপনি মাসে চাইলেই 60 টাকার বেশি খরচ করতে পারবেন না। আচ্ছা, এবার আসি তাহলে, যদি কোনো কারণে সেটা হচ্ছে 30 টাকা আমাকে এখানে 60 টাকা আমি দিছে, বাট আমি 60 টাকা 1 মাস ইউজ করলাম না। আসছি, আমি বলছি প্রসেস আসি। আচ্ছা, এখন যদি এমন হয় যেটা যে 60 টাকা কানেক্টস আমাকে আছে, কোনো কারণে আমি মাসে একটা ট্যুরে গেছি কোথাও, 1 সপ্তাহ ওখানে ছিলাম ট্যুরে, 1 সপ্তাহ পরে এসেছি, কিছু কানেক্টস রয়ে গেছে, মাসে দেখলো আমার 10টা কানেক্টস এক্সট্রা আছে, মাস শেষ হয়ে গেল, আবার নতুন মাস শুরু হয়ে গেছে। এখন মাস শেষ হয়ে গেলে ওই যে 10টা কানেক্টস রয়েছে ওটা আর আপনার অ্যাড হবে না। এটা হচ্ছে ফ্রিল্যান্সার বেসিকের কথা বলছি আমি। ওই 10টা কানেক্টস আর এখানে অ্যাড হবে না, আপনাকে কোনো অপশন দেওয়া হবে না 10টা কানেক্টস অ্যাড করার জন্য, ঠিক আছে? আচ্ছা, যদি এমন হয় যে মাস শেষ হয়নি, 20 তারিখের মধ্যে আমার 60টা কানেক্টস আমি শেষ করে ফেলেছি, এখনো 10 দিন বাকি, 10 দিন আপনাকে বসে থাকতে হবে, 10 দিনে আপনি চাইলেও কোনো জবে বিট করতে পারবেন না। এইটা হচ্ছে ফ্রিল্যান্সার বেসিক। এবার আছে ফ্রিল্যান্সার প্লাস। এর সুবিধা কি? ফ্রিল্যান্সার প্লাসের সুবিধা হচ্ছে এখানে আপনাকে 70টা কানেক্টস দিবে। এখন বলবেন যে মাত্র 10টা কানেক্টস, হ্যাঁ মাত্র 10টা কানেক্টস, কিন্তু এখানে আরো অনেক বেনিফিট আছে। সেটা হচ্ছে এরকম, এখানে 70টা কানেক্টস যে দিবে, 70টা কানেক্টস যদি কোনো কারণে মাসের 20 তারিখ বা 25 তারিখে শেষ হয়ে যায় আপনার, আপনি কানেক্টস কিনতে পারবেন, আপওয়ার্কের কাছ থেকে কানেক্টস কিনতে পারবেন। আচ্ছা, কোনো কারণে এমন হলো যে না আমার কানেক্টস রয়ে গেছে, 20টা কানেক্টস বা 25টা কানেক্টস আমার রয়ে গেছে, মানে মাস শেষ হয়ে গেছে, কানেক্ট শেষ করতে পারিনি, ওইটা আবার নেক্সট মান্থে যোগ হবে, আপনি যদি এই প্ল্যানে থাকেন, ফ্রিল্যান্সার প্লাস প্ল্যানটা নিয়ে থাকেন। আচ্ছা, এই দুটো সুবিধা তো আছেই, সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে আপনি চাইলে স্বাভাবিক নরমালি আপনারা যখন কোনো জবে বিট করতে যান, বিট করতে গেলে কিন্তু আপনাদের এটা দেখায় না যে এই জবে আদার্স ফ্রিল্যান্সাররা কত রেটে বিট করেছে, এটা দেখা যায় না। এই প্ল্যানটা যদি আপনার নেওয়া থাকে, আপনাকে সে একটা আইডিয়া দিবে হাইয়েস্ট এই জবে কত বিট পড়েছে, লোয়েস্ট কত বিট পড়েছে, অ্যাভারেজ কত বিট পড়েছে এই জবে, এই আইডিয়াটা সে দিবে, যেটা কিনা নতুন ফ্রিল্যান্সারদের অনেক হেল্পফুল, যে তারা একটা আইডিয়া পায় এই জবে কত রেটে তাহলে আমাকে বিট করা উচিত। এই প্লাস প্ল্যান আর বেসিক প্ল্যান এই দুটোই ওকে। এই টাকাটা কিভাবে কাটবে? এই টাকাটা হচ্ছে আপনাকে যখন এই প্ল্যানটা সিলেক্ট করবেন, আপনার অ্যাকাউন্টে টাকাটা থাকবে, ওই অ্যাকাউন্ট থেকে টাকাটা কেটে নেবে। যদি অ্যাকাউন্টে না থাকে, বিষয়টা এটা সাধারণত তখনই তারাই নেয় যারা প্রফেশনাল ফ্রিল্যান্সার, তারা নেয়, সত্যি কথা বলতে, কারণ তাদের কাজ করা থাকে, ডলার থাকে অ্যাকাউন্টে, ওইভাবেই তারা ওইখান থেকে পরে চেঞ্জ করা যায়, ক্লাসে আসা যায়। হ্যাঁ হ্যাঁ চেঞ্জ করা যায়, কোনো সমস্যা, যখন ইচ্ছে চেঞ্জ করতে পারবেন আপনি। আচ্ছা ভাই, তাহলে তো $10 বিনিময়ে ওরা একটা 10টা কানেক্ট বেশি পাচ্ছে। 10টা কানেক্ট শুধু বেশি পাচ্ছে তা না, আদার্স আর বেনিফিটও দিচ্ছে সে। হ্যাঁ আচ্ছা, এবার দেখেন এইভাবে আমরা অ্যাকাউন্ট কমপ্লিট করলে আমাদের 75% কমপ্লিট হয় অ্যাকাউন্টটা, আমরা যে প্রসেসটা আসলাম পুরো স্টেপ বাই স্টেপ কিন্তু এখানে। সো 75% কমপ্লিট হয়, বাকি থেকে যা। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সে আপনাকে বলেই দিবে তুমি এই পার্টে যাও 100% করতে, এইখানে সে আপনাকে বলে দেবে কোনটা কোনটা করতে হবে। আপনি এই প্রসেসে গেলেই আপনার 100% হয়ে যাবে। প্রত্যেকেরই প্রোফাইলেই নিচে এইভাবে অংশ থাকে যেখানে সে বলে দেয় যে তুমি এই কাজটা করো, তোমার প্রোফাইল 100% হবে। যেমন একটা টাস্ক দিলে 10% অ্যাড হয়ে যাবে, দেন সে আরো কিছু বলবে যে এটা করো, তোমার আরো 10% অ্যাড হবে, এইভাবে সে বলে দিবে আপনাকে। তো আপনাকে বেছে বেছে নিজের কোনো খুঁজে বের করতে হবে না যে কি করলে 100% হবে আমার অ্যাকাউন্ট। বোঝা গেছে? আচ্ছা, এখন কথা হচ্ছে এক্সাম নিয়ে। আমরা এক্সাম কিভাবে দিব, এই প্রবলেমটা সবাই আপনার ফেস করেন যে এক্সাম দিব যে আমরা তো ওই নলেজটা আমার মনে হয় নাই, এক্সাম দিতে ফেল করতে পারি, এক্সাম কিভাবে পাস করব। এখন কথা হচ্ছে একটা চুরি বিদ্যা আছে এখানে, ঠিক আছে? আসলে চুরি বিদ্যাটা এরকম, আপনারাও জানেন যে মানে একদম লিগ্যাল ওয়েতে এক্সামটা দেয়া ভালো। সেটা হতে পারে কিভাবে লিগ্যাল ওয়েটা এরকম যে আপনাকে আমি বলে দিলাম যে সাইটগুলোতে এক্সামের কোশ্চেনগুলো পাওয়া যায়, ওইটা দেখে আগে পড়লেন, নিজে স্টাডি করলেন, স্টাডি করে সব শিখে নিলেন, তারপরে আপনি নিজেই বাস এক্সাম টেস্ট দিলেন। এটা হচ্ছে একটা ওয়ে যে আমি আগে নিজে স্টাডি করলাম, স্টাডি করে পড়লাম, পড়ে একটা জ্ঞান নিয়ে দেন তারপর আমি এক্সামটা দিলাম, এই একটা ওয়ে গেল। আরেকটা ওয়ে হচ্ছে না আমার পড়ার সময় নেই,
আমার এখানে পড়ার সময় নেই, আমি জাস্ট পাশাপাশি দুইটা ট্যাব ওপেন করে রাখবো, একটা থেকে দেখবো আর একটা এসে অ্যান্সার দিব, শেষ। এইভাবে এক্সাম দিব আমি, এটা করতে পারবেন। অনেক এক্সাম এরকম সাইট আছে যারা আপওয়ার্কে কোশ্চেন পাওয়া যায়, অনেক সাইট আছে এরকম। তার মধ্যে একটা সাইটের নাম জাস্ট আমি একটু বলছি, www.odesk-tests.net। এই জাস্ট একটা সাইট, এছাড়া আরো অনেক এমন সাইট আছে যেখানে গেলে আপনারা অ্যাভেলেবেল কোশ্চেনের অ্যান্সার পাবেন। যখন এক্সাম দিবেন, আমি জাস্ট এক্সাম দেওয়ার প্রসেসটা বলছি কি করবেন। আগে এক্সাম দেওয়ার সময় এইরকম কয়েকটা সাইডের যে টপিকে এক্সামটা দিবেন, মানে আপনারা এসইওতে এক্সামটা দিবেন, এসইওর 3 থেকে 4টা রেজাল্ট ওপেন করে রাখবেন, অবশ্যই আলাদা ট্যাবে ওপেন করে রাখবেন। মনে করেন আমি এখানে গুগল ক্রোম চালাচ্ছি, গুগল ক্রোমে এক্সামটা দিব, তাহলে পাশে আরেকটা আদার্স ব্রাউজার রাখবো যেটাতে আমি অ্যান্সারগুলো বের করে রেখেছি। কারণ একই ব্রাউজার রাখাটা ঠিক না, ওই কাজ করতে ঝামেলা হয়, বারবার মাউস ইউজ করতে হয় আমার, সহজে কিবোর্ড থেকে আমি শিফট করতে পারি তাহলে এটা দিলে। আচ্ছা, এবার কথা হচ্ছে যে আমি এই ব্রাউজারে আমার মনে করেন এখানে এক্সাম চলছে, আমার ওডেস্কের এক্সাম চলছে এখানে আপওয়ার্কের, আর এই ব্রাউজারের মধ্যে আমার যে রেজাল্ট শিটটা বের করা আছে। আপনারা এটা নিশ্চয়ই জানেন যে ওডেস্কে যখন বা আপওয়ার্কে যখন এক্সাম দিবেন, আপনারা চাইলেই কোনো কিছু কপি করতে পারবেন না সেখান থেকে, আপনাদের কপি করতে দিবে না। আচ্ছা, আপনাদের যেটা করতে হবে, প্রত্যেকটা কোশ্চেনে একটা কিওয়ার্ড থাকে, কিওয়ার্ডের সম্বন্ধে আপনারা ভালো জানেন। আচ্ছা, এখন কথা হচ্ছে আমি যে ওয়েটা ফলো করি বা স্টুডেন্টদের প্রিপেয়ার করি যে ওয়েটা, সেটা হচ্ছে প্রত্যেকটা কোশ্চেনের লাস্ট, একদম লাস্টের 2টা বা 3টা ওয়ার্ড জাস্ট সার্চ করেন অলওয়েজ। কীভাবে সার্চ করবেন, মনে করেন আমি এই পেজে আসছি, কন্ট্রোল F, মনে করেন এখানে আমার অ্যান্সার বের করা আছে, এখানে অ্যান্সার বের করা আছে, আমি আগেই কন্ট্রোল F ফাইন্ড এটা অন করে রাখবো। একদম লাস্টে মনে করেন জাস্ট এরকম আছে, আমি জাস্ট এভাবে সার্চ করবো, কিছু নাই, পায় নাই, এখানে 0 দেখাচ্ছে। আপনাদের ক্ষেত্রে কি হবে, ম্যাক্সিমাম কোশ্চেন আনসার যেহেতু বের করাই থাকবে, অ্যান্সারটা পাবে, পেয়ে গেলে এখানে 1 দেখাবে বা 2 দেখাবে, যে করে দেখাবে, জাস্ট স্ক্রল ডাউন করে নিচে গেলেই অ্যান্সারটা পেয়ে যাবেন, সহজেই অ্যান্সারটা ওইখানে এসে আবার দিয়ে দিবেন। এইভাবে করে ফাইন্ড আউট করবেন, কারণ পুরা কোশ্চেন লেখা পসিবল না, অনেক বড় কোশ্চেন থাকে, অনেক বড় বড় কোশ্চেন থাকে, কিন্তু এইভাবে ফাইন্ড করলে যেটা হয়, লাস্টে 2টা মানে লাস্টে 2টা ওয়ার্ড বা লাস্টে 3টা ওয়ার্ড নিলে এটা ম্যাক্সিমাম ম্যাচিং করে। ঠিক আছে, এইটাই খুবই ইজি ওয়ে। তবে আরেকটা বিষয় বলি, এক্সাম 40 মিনিট, এসইওর এক্সামটা 40 মিনিট। আপনি কোনো কারণে যদি এমন হয় যে আচ্ছা, আপনি কোনো কারণে যদি এমন হয় যে আপনারা এক্সামটা দিচ্ছেন, মানে এত দ্রুত কোশ্চেনের অ্যান্সারগুলো পেয়ে গেলেন, অনলি 10 মিনিটের মধ্যে এক্সাম দেওয়া শেষ, আপনি মনে করছেন টপ 10 এর মধ্যে আমি রেজাল্ট করে ফেলেছি, কোনো সমস্যা নেই, এটা হবে না। তখন আপনাকে দেখা গেল 50% মার্ক দিবে অথবা 20% মার্ক কেটে রাখবে, এরকম কিছু একটা কেটে রাখবেই সে। ঠিক আছে, কারণ সেও বোঝে যে আপনারা 2 নম্বর লাইনে চলে গেছেন, তখন সেও বুঝতে পারে, স্বাভাবিক বিষয় যে এতটা এক্সপার্ট আপনারা না, যে কোশ্চেনও পড়া লাগতেছে না, অ্যান্সার মুখস্থ, বিষয়টা এরকম যে কোশ্চেনও পড়তেছি না আমি। 40 মিনিট একটা টাইম, সেখানে আপনি 10 মিনিটে শেষ করেছেন। ইভেন দেখছি আমার একটা স্টুডেন্ট সেদিন দেখলাম 8 মিনিট এক্সাম দিয়েছে। এখন 8 মিনিটের কোশ্চেন অ্যান্সার যে ভালো কথা দিয়ে বলছে, স্যার আমি কোশ্চেন অ্যান্সার দিয়েছি 8 মিনিটে, হচ্ছে আমার মার্ক দিল দেখলাম 30 না 40% মার্ক। ঠিক আছে, বিলো অ্যাভারেজ দিচ্ছে তাকে। ঠিক আছে, সো এইটা করবেন না, মোটামুটি একটু দেখতে মনে হয় যে মানুষের 20-30 মিনিট টাইম নিয়ে একটু আস্তে আস্তে করে ধীরে সুস্থে অ্যান্সার পাইছি, ইচ্ছে করে লেট করেন একটু। আচ্ছা ভাই, একটা দেখা যায় যে আমাদের অ্যান্সার দেওয়ার সময় অপশনটা সার্চ দেই, অনেক সময় আসে না, সেক্ষেত্রে যেমন একটা আন্দাজ দিবেন, কিচ্ছু করার নেই। যদি না আসে, এই জন্য বলছি যে 3টা-4টা সাইড বের করে রাখেন অ্যান্সারে। ঠিক আছে, 3টা-4টা অ্যান্সারের সাইড বের করে রেখে দেন আপনার অ্যান্সারটা দেন। সো এইভাবে করে আপনারা চাইলেই প্রোফাইলটাকে 100% করতে পারবেন। ঠিক আছে।